খালেদ মহিউদ্দিন চলতি অর্থ বছরেই গণ অভ্যুত্থানের পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। শেখ হাসিনাকে এবং তার পাত্র মিত্রকে পালিয়ে থাকতে হচ্ছে এখন জনরোষ থেকে বাঁচার জন্য। নানা কাটাছাড়ের মাধ্যমে জাতীয় বাজেট টেনে নিতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। অন্তর্বর্তী সরকারের পক্ষে এই বছরই অন্তত একটি, এই অর্থ বছর অন্তত একটি জাতীয় বাজেট করতে হবে। এই প্রাক বাজেট নানা রকম আলোচনা, নানা রকম সিদ্ধান্ত সরকাররা দিচ্ছেন, এই সংশ্লিষ্টরা দিচ্ছেন। এই পর্যায়ে বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলতে, জীবন জীবিকা কেমন হবে, জনতার জীবন যাপন কেমন হবে তা নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে রয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ডক্টর সালেউদ্দিন আহমেদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ। শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন। আমরা একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই যে আপনি জানেন যে এটা বলা হচ্ছে যে শেখ হাসিনা সরকারে যখন শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী, তখন প্রতি মাসে $1.33 বিলিয়ন অর্থাৎ বছরে $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। প্রশ্ন হচ্ছে যে আপনারা 7 মাস ছিলেন, এই 7 মাসে তো আসলে এই ডলারটা পাচার হতে পারে নাই। সেই ডলার থেকে আসলে জমা হয়েছে, এই ডলারটার আসলে কি অবস্থা? $16 বিলিয়ন পাচার হয়েছে, এটি আসলে আমরা একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছ থেকে পেয়েছিলাম। না, যেটা পাচার হয়েছে এখনো পাইনি। আমরা তখন প্রান্ত চেষ্টা করছি, এটাকে লোকজনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এটা ব্যাপারে লিগাল প্রসেস আমরা শুরু করব। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, বিশেষ করে ব্রিটেনের একটা টিম বাংলাদেশ ব্যাংকে আসছে, ওরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেবে। আর মোটামুটি কাজ এবং মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স কি হবে সেটা নিয়ে আমরা গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে ওনাকে আমরা ব্রিফ করেছি সমস্তটা। এটা এক নাম্বার। আর দ্বিতীয়ত হলো, অলরেডি আপনার যারা পাচার করেছে তার মধ্যে 11টা খুব সেন্সিটিভ কেস, যেটা 1 নম্বরে আছেন আগের প্রধানমন্ত্রী। 11টা কেসকে এটা পার্সু করবো আমরা খুব সিরিয়াসলি। তারপরে অবশ্য অ্যান্টি কারাপশন কমিশন ডিসিশন নিয়েছে 200 কোটি টাকার উপরে যারা পাচারে ইনভলভ হয়েছে তাদেরটা ধরবে, কিন্তু প্রায়োরিটি হলো 11টা। এর মধ্যে সামিট গ্রুপ আছে, এর মধ্যে আপনার এই তো এসালাম আছে এবং শেখ হাসিনা ওনারও অ্যাকাউন্ট আছে, সবগুলো মিলে এইটা একটা। আরেকটা যেটা হয়েছে, ইতিমধ্যে কিন্তু যারা বড়রা তো আছেই এবং মাঝারি যারা টাকা পাচার করে তাদের সবাই পার্সোনাল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাদের কোনো অ্যাকাউন্টে অপারেটিভ না, কিন্তু তাদের বিজনেস অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়নি। কারণ বিজনেস অ্যাকাউন্টগুলো ফ্রিজ করলে ব্যবসা বাণিজ্য বসে যাবে। যেমন সালমান রহমানের বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, শাইন পুকুর এবং অন্যান্য বিজনেসও তারা করতে পারবে না। যেমন সামিটেরও এগুলো কিন্তু ওপেন আছে, তবে বাংলাদেশ ব্যাংক এগুলো ট্র্যাক করছে। তো সব দিক দিয়ে কিন্তু আমরা একটা টাকাটা আনার চেষ্টা করি, তবে একটা মেসেজ গেছে, এটা হচ্ছে বড় একটা শিক্ষা, যে এইরকম যদি টাকা পাচার করে কেউ ভবিষ্যতে, এরা পার পাওয়ার কথা না। কারণ যথেষ্ট তাদের কষ্ট ভোগ করতে হচ্ছে। কারণ অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো জয়েন্ট অ্যাকাউন্ট আছে ওয়াইফের সাথে, সেগুলো বন্ধ। আর আমাদের কাছে বহু রিকোয়েস্ট আছে, ছেড়ে দেন, আমার ওয়াইফের কষ্ট হচ্ছে। না, এটা ইন্টারেস্টিং। কিন্তু আমি আরেকটা জিনিস একটু জানতে চাই যে যদি এই 7 মাস টাকা পাচার বন্ধ থাকে, অর্থাৎ এই 7 মাসে ওই হিসাবে $9.31 বিলিয়ন বাড়তি জমে যাওয়ার কথা, এটা কি আসলে আমরা এরকম সরলঙ্ক করতে পারবো? যেহেতু পাচার হয় না, সরলঙ্ক করে। কারণ এখন হয়েছে কি জানে, যেটা পাচার হয়ে গেছে সেটাতে কিন্তু চলে গেছে এবং আপনি দেখবেন রিজার্ভ দেয় 42 বিলিয়ন থেকে কত নেমে আসছে। কিছু বিক্রি করছে, তারপর এখন 20-এর মধ্যে আমরা কোনো রকমে রাখছি। অর্থাৎ এই বিদেশিটা পয়সা পাচ্ছি না। আর দেশের যেটা টাকা থাকার কথা, মানে যে ওরা যে কিছু পাচার হয়েছে দেশে, সব টাকাই কিন্তু সব পাচারে চলে গেছে। যেমন এক্সাম্পল, একটা ব্যাংকের চেয়ারম্যান প্রায় 60% টাকা সব নিয়ে চলে গেছে, আরেকটাতে প্রায় 50%। তারপর সালমান তো ধার করে 50,000 কোটি টাকা নিয়ে গেছে। আবার এই টাকাগুলো এখন ডিফিকাল্ট কোথায় আছে, বিশেষ করে তাদের সাঙ্গ এটা হচ্ছে কি, এগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, এটা কিন্তু মেইন স্ট্রিমে আসছে না। ওকে, বুঝতে পারছি। কিন্তু পাচার বন্ধ হয়েছে, তাহলে রিজার্ভ পাচ্ছে না কেন? না, রিজার্ভ পাচ্ছে না কারণ পাচার বন্ধ হয়েছে। কারণ রিজার্ভ আগে যেটা পাচার হতো, মানে যেটা এডিশনাল, সেই এডিশনাল টাকাটা আগে আলাদা হয়েছে। আগেও যে খুব বেশি যোগ হতো তা না। অর্থাৎ তখন থেকে কিন্তু রিজার্ভ আর বাড়েনি। রিজার্ভটা মেইনলি বেড়েছে আমাদের দেশে রেমিটেন্স আর এক্সপোর্ট, এই দুটো যেটা আমরা দেখি, বিশেষ করে যেটা কারেন্ট অ্যাকাউন্ট বাড়ে সেখানে বেড়েছে। আর ইনভেস্টমেন্ট যেটা ব্যালেন্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, সেটা কিন্তু নেগেটিভ ছিল সব বেশিরভাগ। অর্থাৎ ইনভেস্টমেন্টটা হয় নাই, এই টাকাটা যারা বাইরে অনেক, এবং এই টাকাটা তো ফাইন্যান্সিয়ালি সেটা আসে না মেইন স্ট্রিমে। এটা আপনার, এটাকে আমরা বলি
যে সেকেন্ড টিয়ার ইকোনমি চলছে, ব্যবসা বাণিজ্য কিন্তু চলেছে ওকে, ভেতরে ভেতরে ওদের ব্যবসা, যেটা আমরা বলি কালো ব্ল্যাক ইকোনমি, ওখানে চলছে। এখন এই টাকাটা তো ব্ল্যাক ইকোনমিটা বন্ধ হয়েছে এবং সেই টাকাটা তো আমরা ট্রেস করা ডিফিকাল্ট হচ্ছে কোথায় চলে গেছে টাকাটা। এই জন্য আপনি দেখবেন ব্যবসা বাণিজ্যের কিন্তু মন্থরগতি আছে। শুধু ব্যাংকের টাকা দিয়ে তো, ঋণ দিয়ে তো ওই ব্যবসা বাণিজ্য চলতো না, চলতো বেশিরভাগ ওদের ব্ল্যাক ইকোনমি, ওই টাকাটা দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য চলতো। ওকে, আচ্ছা, হ্যাঁ, গত 15 বছর আর্থিক খাত নিয়ে এরকম ব্ল্যাক ইকোনমির কথা নিয়ে বা নানা ধরনের অভিযোগ রয়েছে। আমরা দেখছি যে সরকার সাংবিধানিক সংস্কার, নির্বাচনী সংস্কার, রাজনৈতিক সংস্কার নিয়ে যতটা মনোযোগী, আর্থিক খাতের সংস্কার নিয়ে একটা অভিযোগ হচ্ছে সেই পরিমাণ আগ্রহ নাই। এইটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন আবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রথম আলোকে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শ্বেতপত্র প্রতিবেদনটি গ্রহণ বা ওন করেছেন, কিন্তু তার উপদেষ্টা পরিষদে যারা প্রাসঙ্গিক তারা গ্রহণ করেননি। সবচেয়ে বেশি প্রাসঙ্গিক আপনি কি সেই শ্বেতপত্রটি গ্রহণ করেন নাই? না, গ্রহণ তো উনি করেছেন, আমি সেদিন শোনেন শ্বেতপত্রতে বেশিরভাগ হলো এটা পোস্টমর্টেমের, কেন হয়েছে, কারা করেছে, এইটা ওখানে পাচার হয়েছে, এখানে ট্রেড হিসেবে গেছে, আমলারা নিয়েছে টাকা, তারপর ব্যবসায়ীরা নিয়েছে টাকা, এইগুলো। অতএব এখানে একটা অ্যামাউন্ট বলছে। আর প্রেসক্রিপশনে যেটা, মানে প্রেসক্রিপ্টে যেটা রিকমেন্ডেশন, সেটা দেখে আমরা টাকা নিয়ে আসেন, আপনারা সে ট্যাক্স বাড়ান, কমান, এইগুলো। অতএব এইগুলো কংক্রিট না যে আমরা যে নেই তা না, কিন্তু এখন এটা অনেকে মনে করছে যে ওনার সাথে কথা বলি, সবার সাথে কথা আমরা নেব। পলিসি কিন্তু পাবলিক ভিউজ ওর সাথে নেওয়া যায় না। আমরা নিয়েছি কগনিজেন্সে, এবং অনেক, আমি ফাইন্যান্স মিনিস্টার একটা জিনিস আমি বলি, আমি তো কম কথা বলি, ভেতরে ভেতরে কিন্তু অনেক অ্যাকশন নেওয়া হচ্ছে। এটারই চিহ্নটা আপনি দেখবেন, এই রোজার মাসে এবার সবচেয়ে স্থিতিশীল। এটা কি হঠাৎ করে চলে আসছে নাকি? তারপর ব্যাংকগুলো মোটর ফিরে আসছে, ইসলামী ব্যাংক যেমন টার্ন অ্যারাউন্ড করছে। অত হচ্ছে ওদেরটা যে নেই না, এটা ঠিক না। ওরা যেটা চেয়েছিল বা মনে মনে চেয়েছিল যারা এইসব ইকোনমি, ওদেরকে আমি একটা টাস্ক ফোর্স করি। অর্থাৎ আমি বলছি যে টাস্ক ফোর্স তো অলরেডি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, সে টাস্ক ফোর্স হলো এই যে মানি লন্ডারিং ব্যাপারে, সেখানে এসএসির মেম্বার আছে, সবাই আছে, দে আর ডুইং দিস জব। এনবিআর যে সংস্কারগুলি হচ্ছে আমরা যেটা করছি, আমরা ফাইন্যান্স মিনিস্টার, এখানে যথেষ্ট এক্সপার্ট আছে আমাদের। আমার ফাইন্যান্স ডিভিশনে 11-12 জন পিএইচডি আছে, এডিশনাল সেক্রেটারি, হু হ্যাভ গট প্র্যাকটিক্যাল নলেজ, মানে বাজেট ব্যালেন্স কীভাবে হয়। এখন যদি অর্থনীতিবিদ তাত্ত্বিক দিক দিয়ে তো আপনি অর্থনৈতিক পলিসি নিতে পারবেন না। তো অর্থাৎ এটা ওদের একটু যে আমরা তো ডাকি না, কেন ডাকি না, কিন্তু ওদের জিনিসটা কগনিজেন্স নেওয়া হচ্ছে। আরেকটা জিনিস, আরেকটা আপনার রিপোর্ট আসছে, সেটা হলো আপনার প্ল্যানিং কমিশন থেকে ডক্টর ফেরদৌসের নেতৃত্বে। ওইটাতে বরং কিছুটা ডিটেল আছে, ওইখানে বরং রিকমেন্ডেশনগুলো খুব বেশ কংক্রিট, প্র্যাগমেটিক। এবং এটা যেহেতু প্ল্যানিং কমিশন করেছে প্রফেসর ওয়াহিদুজ্জামান মাহমুদের উদ্যোগে, ওইখানেই কিন্তু কত করে। অর্থাৎ আমরা দুইটা নিয়েই কিন্তু কয়েকদিন আগে আমি একটা স্ট্র্যাটেজি ডকুমেন্ট করেছি। স্ট্র্যাটেজি ডকুমেন্টটা আমার চিফ এডিটর বলছে যে আমরা তো এত করছি, কি করবো, এগুলো করে প্রমাণ কি। তাদের আমরা একটা প্রেজেন্টেশন দিচ্ছি, ওখানে ওয়াহিদুজ্জামান মাহমুদ সবাই ছিল, ওইখানে কিন্তু দুইটার রিকমেন্ডেশন নিয়ে আমরা এই জিনিস করছি, প্লাস আমাদের কাছে কিন্তু তথ্য যেগুলো আছে সেগুলি নিয়ে আমরা নিচ্ছি। একটা জিনিস মনে রাখবে যে কোর্ট করেছে যে তথ্য শ্বেতপত্রে, সেগুলো কিন্তু খুব অথেন্টিকেটেড না হলে আমি তো বলতে পারবো না, আই ক্যানট ওন ইট। কিছু কিছু তথ্য আছে সেটা আমার ইসের সাথে মিলে না, বোর্ড অফ স্টেটের ডেটা, বাংলাদেশ ব্যাংকের ডেটা, ট্রেড ডেটা। এখন আমি কি করে বলছি ওরা সঠিক বলেছে? ওরা তো বিভিন্ন জায়গায় স্টাডি করেছে, বিভিন্ন কোর্টে থেকে নিয়েছে। অতএব এইগুলো তো আমি একটু সাবধান হতে হবে। আমরা বলেছি দেবপ্রিয় সামনে যখন ছিল, আমি দেখেন এখানে প্রেসক্রিপশন কিছু তেমন খুব হালকা, কিন্তু এইগুলোর ডেটাগুলো ওন করে আমাদের পরিস্থিতি নিয়ে আরো চিন্তা ভাবনা করতে হবে। অতএব অভিযোগটা ঠিক না, অভিযোগ না, তাদের একটু আফসোস আছে এবং নিচ্ছে না তা মনে হয় না। না, উনার সাক্ষাৎকার পরে আমার কাছে মনে হয়েছে যে সবাই, আমার মনে হয়েছে এটা, মানে উনি যদিও কোনো নাম বলেন নাই, উনি এরকম সংশ্লিষ্ট কথা বলেছেন, তো মনে হয়েছে যে আপনি আসলে খুব বেশি পছন্দ করেন নাই শ্বেতপত্রের বিভিন্ন কিছু, মনে হয়েছে আর কি। সেটা নিয়ে ওনার আমি কি বললাম একটু না না জি, আপনি আমার কাছে এবার পরিষ্কার হয়েছে প্রেসক্রিপটিভ জিনিস না। ধরে না কেউ যদি আমাকে বলে যে মেম্বার বলছে ভ্যাট কমিয়ে দেন, ডিরেক্ট বলেন ডিরেক্ট কিভাবে বাড়াবো, কোন কোন জায়গায়। যদি বলতো যে ডিরেক্ট বাড়ান, নতুন ক্ষেত্রতে আপনি ডিরেক্ট দেন, ভ্যাট আরো বিভিন্ন জায়গায় যারা ভ্যাট খাবার না সেগুলি যান, ওটা তো প্র্যাকটিস, যেটা ইনফ্যাক্ট আমার এনকারের লোকজন এবং অন্যরা তো ঠিকই ওরা এগুলি বার করছে। প্র্যাকটিক্যাল যাদের ইসে আছে, আর তারা কিন্তু মোটামুটি, ওদের তো বিরাট ডিগ্রি আছে, আমাদের যারা আছে তারাও, কিন্তু তারা বাইরে গিয়ে কথাবার্তা বলেন না এমন কিছু, তারাও খুব। আর আমি তো মোটামুটি আমার সম্যক ধারণা আছে বাংলাদেশের ইকোনমির সম্পর্কে ওভার দ্য ইয়ার। আমি একটু পরের প্রসঙ্গে যাই, যে সেটা হলো যে
আপনার সরকার শুরু থেকে এটা বলছে যে 15 বছরে যথেষ্ট পরিমাণে লুটপাট হয়েছে, আসলে এটা বলার কিছু নাই, এটা একদম স্পষ্ট এবং আঙ্গুল ফুলে মানুষ কলা গাছ হয়, আওয়ামী লীগের লিডারদেরকে আমরা আঙ্গুল ফুলে মানে বট গাছ বা বাওয়াব গাছও আসলে হতে দেখেছি। হাজার কোটি টাকা পাচার হয়েছে, এটা ঠিক, দেশে বিদেশে সূচক টাইপ প্রয়োগ করে আওয়ামী লীগ সরকার অর্থনীতি দেখিয়েছে, কিন্তু ফ্যাক্ট রিমেন্স ওরা এলডিসি থেকে উত্তরণের 2টা সূচকে কোয়ালিফাই করেছিল এবং আপনার সরকারও বা আপনিও আপনারা বৈঠক করে আপনারা ঠিক করলেন 2026 সালে আসলে এলডিসি থেকে উত্তর হবে। এটা কি আসলে প্রকারান্তরে আওয়ামী লীগ যে অর্থনীতিটাকে ঠিক পথে রেখেছিল, যদি আমি জাতীয় বা বেষ্টিক অর্থনীতির কথা বলি, এইটা প্রমাণ করে কিনা? এইটার আমি বলি শুধু আওয়ামী লীগ ধারাবাহিকভাবে আমি বলছি 53 বছরে কিন্তু বাংলাদেশের অনেক ছড়াই উত্তরায় মোটামুটি কিন্তু একটা সন্তোষজনক উন্নতি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু একটা পার্টিকুলার সরকারের জন্য না, এটা ধারাবাহিকভাবে, এবং দোষটা অনেক সময় আসছে 15 বছরের জন্য। আমরা কিন্তু আরো যেটা আমরা বলি কাউন্টার ফ্যাক্টর আর্গুমেন্ট, যে ওরা যদি 15 বছরে যে একটু বেটার আরো পারফর্ম করতো, করাপশন না হতো, স্বজনপ্রীতি না হতো, বাংলাদেশে এতদিনে কিন্তু মিডল ইনকাম গিয়ে এবং বরং আপার মিডল ইনকামের দিকে যেতে পারতো, সেটা হয় না। অতএব আমরা দেখেছি যে মাইক্রো ইস্যুতে যেটা আপনি যেমন 3টা ইন্ডিকেটর, পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে, অফকোর্স ইকোনমিক সাইজ বেড়েছে, ব্যবসা বাণিজ্য বেড়েছে, এক্সপোর্ট বেড়েছে, এসএমই খাতে বেড়েছে, তাই না? আর কৃষি তো আমাদের মোটামুটি ধারাবাহিকভাবে ভালো করছে, শুধু বন্যা মানে এসে ছাড়া। আর আপনার যেটা হিউম্যান রিসোর্সটা একটু আমাদের গ্যাপ আছে, একটু ভালনারেবিলিটিটাও কিছুটা আছে। অতএব 3টা যদি আপনি কম্পেয়ার করেন, যারা সেটা এটা ইউএনডিপি যেটা, ওরা দেখে যে বাংলাদেশের অন্য দেশের তুলনায় ধারাবাহিক রূপে কিন্তু যাচ্ছে। মাঝে মাঝে ইনফ্লেশন বাড়ছে, এখন এইবার যেমন ইনফ্লেশন বাড়ছে, কিন্তু পার্কে ক্যাপিটা কমে বা জিডিপি কমে যাচ্ছে বা ব্যবসা বাণিজ্যের পরিধি কমে যাচ্ছে, সেটা না, স্লো তো হচ্ছে। অতএব সেই দিকে বলবো ডেফিনেটলি আমাদের ম্যাক্রো ইকোনমিক যেটা সেটা আছে, সেটা মোটামুটি সে পর্যায়ে চলছে। কিন্তু আর্থিক দিকে টাকা পয়সা চুরি দিকে, এটা আমি যেটা সবসময় খাদের কিনারে চলে আসছিলাম, আমরা ওটাকে স্টপ করেছি। অর্থাৎ এই দিক দিয়ে আপনি বলতে পারেন ইনডিরেক্টলি ওভার দ্য ইয়ার যেগুলো করেছে সেগুলো মোটামুটি কিন্তু আমাদেরকে একবারে ধ্বংসের মধ্যে নিয়ে যায়নি, কিন্তু আমাদেরকে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন নিয়েছে, যেটা আমাদের বাংলাদেশ কিন্তু আরো বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক সেক্টরে বা ওভারঅল সাথে মোটা দাগে ডেভেলপমেন্ট হয়েছে, ডেভেলপের ফলটা কিন্তু ফ্রুটসটা কিন্তু সাধারণ মানুষ পায়নি। এটাই সবচেয়ে বড়। এই বৈষম্যের জায়গায় যেটা হয়েছে, আপনি রিলেটিভলি গরিব লোকেরা তাদেরকে সেরকম ভাবে তাদের আয় বাড়েনি, মুসলিমেও কিছু লোকে, আবার রিজিওনালও ডিসপ্যারিটি হয়েছে। আমরা এই মানে স্বাভাবিকভাবে একটা সোজা প্রশ্ন করলে, গরিব মানুষ কি এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে তুলনামূলকভাবে ভালো বেশি আছে? এটা আমি বলছি হ্যাঁ, খারাপ নাই, কিন্তু খারাপ নাই মানে আমি বলছি যে তারা যে সেটা ছিল, বরং তারা একটু ইসে পাচ্ছে। তাদেরকে আমরা বলছি যে তোমরা ভবিষ্যতে তোমার স্কোপটা, উন্নয়নের ফলটা তোমাদের আরো বেশি পৌঁছাবে। এই জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি তাদের সোশ্যাল সেক্টর, আমাদের জীবিকাটার উপর, শুধু পার ক্যাপিটাল ইনকাম, শুধু জীবিকা না, এবং কোয়ালিটি অফ লাইফ, এটাকে বাড়াবার জন্য এটা কিন্তু আমরা সচেষ্ট করছি বিভিন্ন জায়গায়। আচ্ছা, আমি পরবর্তী প্রসঙ্গে যাই, খালি আমি ইয়াটা বলে রাখি যে আপনি জীবিকা, পার ক্যাপিটাল ইনকাম শুধু না, সমস্তটা দিয়ে আপনি কি সোশ্যাল সেফটি নেটের ক্ষেত্রে আপনি এই কথা বলতে পারছেন, মানে যারা একেবারে প্রান্তিক তাদেরকেও কি, নাকি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে সোশ্যাল সেফটি নেটটা একটু স্ট্রঙ্গার থাকে? না, আমি বলি সোশ্যাল সেফটি নেটটা যেটা হয়েছিল গতবার, বরং পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে যেটা অসুবিধা হয়েছে, যেটা ক্ষতি হয়েছে, প্রায় 127টা সোশ্যাল সেফটি নেটের প্রজেক্ট আছে এবং বিভিন্ন মন্ত্রণালয়। টাকা পয়সার দিক দিয়ে কিন্তু খুব অপ্রতুল না, কিন্তু যারা বেনিফিশিয়ারিজ, এই যে 1 কোটির কাছে যাওয়া, আমাদের প্রায় 20 লক্ষ লোকই হলো আপনার আনডিজার্ভিং, ইউনিয়ন পরিষদ মেম্বারের ভাই বোন, এটা সেটা। অতএব 80 লক্ষ এর ওয়েস্টেজ হয়েছে। অতএব সেই টাকাটা যদি থাকতো, আপনি পরিধি বাড়াতে পারতেন বা অ্যালাউন্স না, বয়স্ক ভাতা 500 টাকা, ওটাকে আরো বেশি দিতে পারতেন। অতএব এই জিনিসটা কিন্তু ইফেক্টিভ হয় না। এমনি ছিল সোশ্যাল সেক্টরে, এখন আমরা বলছি যে এইখানে বেশি নজর দেওয়া। এমন ইনফ্যাক্ট বলি আমি যে ডোনাররা যখন আমাদের কাছে আসে, ওয়ার্ল্ড ব্যাংকের এডিবি আসে বা বায়োলেটারাল, ওরা বলছে তোমরা একদম মাইক্রো ফান্ডামেন্টাল ব্যবসা হিসেবে করবে, কিন্তু সোশ্যাল সেক্টরকে তুমি ইসে করতে পারবে না, মানে এমফেসিস দিতে হবে। সেটা রিসেন্টলি এই আগামী বাজেটের জন্য আমি যেটা করেছি, ফিগারটা বলবো না, আমি সবগুলো ভাতা কিন্তু মার্জিনালি বাড়িয়ে দিয়েছি।
বর্ষ থেকে প্রতিবন্ধী থেকে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী সবগুলো আমি ইন্টারন্যাশনাল মিটিং আমি প্রিসাইড করি, আমরা হয়েছে। এবং এখানে প্রায় আমার তার মানে প্রায় 30,000 কোটি টাকা বেশি লাগবে এই সেক্টরে, সোশ্যাল সেক্টরে। তবে আমি পৌঁছে দেবো আমি। ওকে, মানে সোশ্যাল সেফটি নেটে আপনি মনোযোগ আরো বেশি দিচ্ছেন। আচ্ছা, আমি যেহেতু আপনি বাজেটের প্রসঙ্গ আনলেন, আমি এটা একটু বলতে চাচ্ছি, জাতীয় নির্বাচন রোডম্যাপ এখনো ঠিক হয়নি। মানে আসলে ইলেকশনটা কবে হবে, সরকারের শীর্ষ পর্যায় থেকে কখনো বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হবে, কখনো বলা হচ্ছে যে জুনের পরে নির্বাচন পেছানোর কিছু নাই। অনেকে বলতেছে যে না, ওই বিচার না করে সেটা না করে সেটা না করে বিচার করা যাইতে পারবে না। তো ক্ষমতার মেয়াদ না জেনে আসলে একটা অর্থ বছরে বাজেট করা তো নিশ্চয়ই একটা চ্যালেঞ্জের। 6 মাস পর না নতুন 1 বছর পর সরকার আসতেছে, সেটা আপনি কোনটা মাথায় রেখে আপনি এটা করতেছেন? আচ্ছা, আমি বলি, প্রথমত একটা অনেকে জিজ্ঞেস করেছে, সেদিন অর্থনীতিবিদরা আসছিল পরশুদিন, প্রফেসর রেহমান সোমান সহ সমস্ত সিনিয়র অর্থনীতি। দেবপ্রিয় আসে নাই, প্রফেসর রেহমান সোমান আসছে, অনেকে আসছে যারা। যা হোক, সেখানে একই প্রশ্ন। তখন আমরা প্রথমত আমি বলি আমরা বাজেটটাকে রিভাইজ করি। রিভাইজ বাজেটটা এই কয়েকদিন আগে আমরা মন্ত্রণালয়কে বলেছি, রিভাইজ বাজেটটা আমরা খুব বেশি কিন্তু টিঙ্কারিং একটা বিষয় এসে করেছি, যে বিষয় রাষ্ট্রীয় বাজেট না, এডিপিটা যেগুলো প্রজেক্টগুলো আপনার একদম যাচ্ছে, এবার 10, 12, 15 বছর হয়েছে, প্রোগ্রেস 2%, 4%, 5%, সেগুলো আমরা বলছি এখন আর এগুলো আমরা রিভিজিট করবো, এগুলো করবো না। সেটা প্ল্যানিং মিনিস্টার ডক্টর ওয়াহিদুল মাহমুদ আমি বসে আমরা 1000 বসে ঠিক করেছি। অর্থাৎ এডিপি সাইটটাকে আমরা প্র্যাগমেটিক করছি রিভাইজ বাজেটে। আর আমরা যেগুলো চলছে অনেক দূর চলে গেছে, ধরেন রূপপুর প্রজেক্ট প্রায় বহু টাকা ডিসবার্স, ওটা আমরা বলবো না বন্ধ করে দাও, ওটা আমাদের প্রয়োজন, তাই না? অর্থাৎ এইরকম কিন্তু কিছু কিছু আছে মনুমেন্ট প্রজেক্ট বলি আমি সাধারণত, মনুমেন্ট বিরাট বিরাট দেখবে লোকজন উপর থেকে তাকিয়ে থাকবে, কিন্তু কাজ হবে না। সেই প্রজেক্টগুলোর ব্যাপারে আমরা রিভিজিট করছি, এক্সটেনশনের ব্যাপারে হতে হবে না, কিন্তু এডিবি আমরা প্রজেক্ট রাখবো যেখানে লোকাল এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। বিরাট বিরাট ক্যাটারপিলার বড় বড় যন্ত্রপাতি এনে হাই ইসে করবেন, বাট লোকাল রিসোর্স ব্যবহার করবেন। অর্থাৎ এইগুলো করছে, অর্থাৎ রিভাইজ বাজেটটা এটা হলো। সামনের বাজেটটা চ্যালেঞ্জ আপনি বলেন, অলরেডি তো আমরা সেটা একটা রূপরেখা আমরা প্রেজেন্ট করেছি কয়েকদিন আগে ফ্যাট বাজারের কাছে। মেইনলি হলে আমাদের কতগুলো চ্যালেঞ্জ আছে এখন। একটা হলো মূল্যস্ফীতির ব্যাপারটা, তার মানে বোথ সাপ্লাই সাইড, ডিমান্ড সাইড। মনিটারি পলিসি ডিমান্ড সাইড করছে, বাট দ্যাট ইজ নট এনাফ সাপ্লাই সাইডটা। এটা দেখতে পাচ্ছেন, আমি ট্যাক্স কমিয়ে দিয়েছি এসেনশিয়াল প্রোডাক্টে, ইভেন বাড়িতে আছে। আজকে 50,000 মন চাল, 20,000 মন মসুর ঢালানোর জন্য আমরা পারমিশন দিয়েছি। অর্থাৎ এইগুলো তো একটা চাপ করছে আমাদের মধ্যে, অথবা এইটা আমার বাজেটে কিন্তু এই প্রভিশনটা রাখতে হবে। দ্বিতীয়ত হলো আমাদের আরেকটাই হলো কর্মসংস্থান করা। কর্মসংস্থান করতে হলে তো আমার যেতে হবে, বিগ ইন্ডাস্ট্রিতে আছে, কিন্তু অন্য হচ্ছে যারা বসে গেছে, যারা বিভিন্ন কারণে হয় না, যারা করাপশন না, কিন্তু অন্য কারণে ম্যানেজমেন্ট প্রবলেম বা ডিস্টার্বেন্স হচ্ছে। অনেক সময় দেখা গেছে 15 বছরে যারা রাজনৈতিক ছিল তার প্রতিপক্ষের বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করতে তারা দেয় নাই, বন্ধ করে দিয়েছে গ্যাস, বা লেবারের আনরেস্ট করতে বন্ধ হয়েছে। সেগুলো বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে ব্যাংকের মাধ্যমে। এইটা একটা থাকবে যে প্রাইভেট সেক্টরকে উজ্জীবিত করা, এটা একটা বড়। সেখানে সাথে কিন্তু আমাদের রিলেটেড হবে ট্যাক্স পলিসি। আমার একটা মানে আপনার কথা শোনা তো আসলে অনেক বেশি ইনফরমেশনও ইয়াও জানা যায়, মানে বিষয়গুলি বোঝাও যায়, কিন্তু আমি একটা সরল বিষয় আপনার একটু ডিস্ট্রাকশন করতে চাই। আপনার কাছে কি মনে হয় একজন অর্থনীতিবিদ হিসেবে, এতদিন ধরে আপনি নানা পজিশনে আপনার বিশাল আপনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশে, আপনার কাছে কি মনে হয় প্রফেসর ইউনূসের সরকারের মতো একটা সরকার থাকলে দেশের অর্থনীতির চালিকা শক্তি বা দেশের অর্থনীতির যে জোর সেইটা বাড়বে, নাকি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেটা একটু সহজ হবে? মানে আপনার হোয়াট ইজ ইউর টেক? যেমন আপনার সাথে যখন কথা বলতেছি তখন অনেকে বলতেছেন যে আমরা মনে করি যে প্রফেসর ইউনূসের সরকার অনেকদিন থাকা উচিত, অনেকে আবার মনে করতেছে না, আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে অর্থনীতিটার মধ্যে যেটা হচ্ছে জোর পাওয়া সেইটা পায়। আপনি কি মনে করেন আসলে? হ্যাঁ, আমি এটা ভালো লাগে আমাকে প্রশ্ন করে। আমি বলি পলিটিক্যাল গভর্নমেন্টের বিকল্প নেই, এটা আপনি জানেন, এটা তো ডেফিনেটলি আসতে হবে ইলেকশন। তবে পলিটিক্যাল গভর্নমেন্টের আমাদের যে এই গভর্নমেন্টটা যখন ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের হলো আমাদের যারা আছি, আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই, আমাদের কোনো এজেন্ডা নেই। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টে আগের বার দেখলে প্রত্যেক কিন্তু ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, এমপি এবং বিভিন্ন জায়গায়, অর্থাৎ ওদের একটা নেক্সাস ছিল। সাধারণ মানুষ এটা কিন্তু ওরা অনেকে বলে অলিগার আদার, অনেক কিন্তু কোনো চান্স পায়, কিন্তু এটাতে এটা নাই। অর্থাৎ একটা সুবিধা কি, আমরা ওইটাকে আস্তে আস্তে আমরা ভাঙতে চেষ্টা করছি, এটা ডেফিনেটলি আমরা করবো। তবে এখন কিছু কিছু জিনিস আছে আমার মতে, আমি যেটা সবসময় বলি, আমার কিছু কিছু জিনিস ইমিডিয়েটলি আমরা করবো, এবং সবগুলো জিনিস হয়তো আমরা ডিসেম্বর শুরু করে দিয়ে যাব, কিন্তু আমরা ছাপ রেখে যাব, ফুটপ্রিন্ট। এবং এটা কালকে ওদিন ইকোনমিস্টরা বলেছে, তোমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাও, তোমরা সব ইমপ্লিমেন্ট করতে পারবে না। এবং সেটা সিলেক্টিভ জিনিস দেখছি, বড় বড় এই যে ধরেন ব্যাংকিং
আইন সংস্কার বা আরো বিরাট সেইগুলো এগুলো করা অনেক সময়ের ব্যাপার, এগুলো অর্থাৎ পলিটিক্যাল গভর্নমেন্ট সেটা করতে পারে। তবে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে যদি আমাদের যদি পজিটিভ কাজগুলো যদি ওরা না ক্যারি আউট করে বা নিয়ে যায় সামনে যায়, তবে কিন্তু আরেকটা ডিজাস্টার হবে। কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক রকম থাকবে। আমরা চেষ্টা করছি, আমি সেটা বলি, আমি অনেক তাদের পলিটিশিয়ানদের সামনেই বলছি, বিশেষ করে বিএনপির পলিটিশিয়ানদের সামনে, যে আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাবো। সবটা হয়তো করতে পারবো না, কিছু কিছু ইমিডিয়েট যেমন এনবিআর সেপারেশন করবো, তারপর বাংলাদেশ ব্যাংক রেজুলেশন একটা অ্যাক্ট হবে কয়েকদিন পরে, অ্যাসেটগুলি কিভাবে রেজুলেট রাখবে, কোন ব্যাংক থাকবে, এগুলো কিন্তু এর মধ্যে ডিসেম্বর মতো আমরা শুরু করবো। এবং বলছি যেটা আমরা এটা করতে হবে, এগুলো বাকিগুলো আমরা করতে হবে, সময় লাগে সেগুলো সব আগামী গভর্নমেন্ট করবে। ধরেন স্যার, আপনার সঙ্গে আমার একটা পরিচয় আছে, এই পরিচয়টা যদি আওয়ামী লীগের অর্থমন্ত্রীর সময় আমার সঙ্গে থাকতো এবং আমি যদি একটা দুষ্ট লোক হইতাম, তাহলে আমি হয়তো ব্যাংকের থেকে টাকা নিতাম এবং সেটা আমার ফেরত না দিলেও হইতো, বা আমি আরেকটা প্রজেক্ট নিতাম যে প্রজেক্টটা আমার কাছে যাইতো, সেইটা এখন আপনি আছেন, কেউ এটা করতে পারছে না, আমি এইরকমই শুনি। ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তিনি এইসবের মধ্যে নাই, সেজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো টাকা কামাতে পারছেন না বাজার করতে। কিন্তু ঘটনা হচ্ছে, আপনারা যখন আসেন তখনও কি এগুলি বন্ধ হয়েছে আসলে? কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ সমন্বয়ক, কেউ বৈষম্য বিরোধী ছাত্র, ইদানিং জানাপা করে তো টাকা এরকম করছে, মানে এগুলো হচ্ছে আমাদের কাছে খবর স্যার। তো আপনি কি এটাকে কিভাবে দেখেন? মানে যেই কারণে আপনাদের নাইলে কোনো লক্ষ্য নাই, কিন্তু 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 ফুটোটা তো রয়েই যাচ্ছে চৌবাচ্চায়। না, এটা আমি বলি এই প্রসঙ্গে, এটা আমরা দেখি আমাদের জিনিসগুলো, আমাদের গুড ইন্টেনশন আমরা যেগুলো করতে যাচ্ছি এগুলো কিন্তু খুব কন্ট্রোভার্সিয়ালও না। যেমন ব্যাংকের খেলাপি না দেয়, ট্যাক্সেশনটা ইসে করা, রেভিনিউটা আরো জেনারেট বেশি করা, গরিব ট্যাক্সের বেশি না দেওয়া, এইগুলো আমরা চেষ্টা করছি। এগুলো আমাদের কাজ করতে না হচ্ছে না, মানে বাধা। আপনি একটা বাধা হলো, আপনি একটা এক্সটার্নাল তো বাধা আছেই, নানা রকম আমাদের সম্বন্ধে নানা রকম প্রচার, এবং দেশের ভেতরেও একটা কিছু করতে গেলেই ডিউ রেসপেক্ট করতে তারা ঝাঁপিয়ে পড়ে, পজিটিভ দিকটা না দেখে নেগেটিভ, ওটা নেগেটিভ এটা করছে। অথবা এটা যেমন আমি এনবিআর সংস্কার করবো, দুটা ভাগ করবো পলিসি, কারণ এনবিআর ভেতরে নানা রকম করাপ্শন আছে। যে পলিসি করে সে আবার জাজমেন্ট দেয় যে না, তুমি এত টাকা না দিলে তো আন্ডার টেবিল করে, এটাতে আবার অনেক লেখালেখি হচ্ছে। এই দুই ভাগ করে কি লাভ হবে, আমি পড়লাম, ওরা যে সময় আর্গুমেন্ট দিয়েছে, অতীতে অনেক হয়েছে এরকম ভাগ করেছে, তার মানে ওদের দেয়ার অ্যাডভোকেটের যেগুলো যেন না করি, তা আমি ওদের নাথিং করি, ওই গাই লিখুক ওরা, কেউ সাংবাদিক কি লিখেছে, মানে ওয়েল ইনফর্ম না, পুরোনো একটা কাগজে ঘোরাঘুরি করছে। অতএব এই জিনিসটা যেটা বলি আমি, যে ওরা তো থেমে যায় নাই, এবং যারা করাপশন করার ভেতরে এখনো করছে। এবং এখানে একটা প্রবলেম, ওরা সিস্টেমটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি না থাকাতে হয়েছে কি, যারা করছে তারা তো এখনো আছে, আমরা তো সবকে বদলাতে পারি না। কিন্তু স্যার, আমার প্রশ্ন হচ্ছে নতুনরা আসছে কিনা, মানে ইসবের একটা গল্প ছিল না যে আমি ওই পারে গেলে ওই পুরনো যোগগুলি আমি পা থেকে সরাবো না, কারণ নতুনগুলি আসলে আবার নতুন করে খাইতে শুরু করবে। এখন নতুনরা আসছে কিনা, বিএনপি, জামাত, সমন্বয়ক, ছাত্র, হ্যাঁ তাদের ইনফ্লুয়েন্স এখন আছেই, সেটা বিস্তৃত না করবো। তারা বলছে ওখানে গেলে ভালো হয়, এই ব্যবসাটা এই, এবং তারা কিন্তু কিছু কিছু জিনিস অ্যাডভোকেট করছে, যেটা আমি বলবো যে দেশের স্বার্থে করছে, কত জানি না, যার যার নিজের পরিচিত। আমি যেটা বললাম যে আপনি বললেন তার সাথে এই পরিচয়, তখন এটা বলে এটা করে, তখন আমি বুঝতে পারি হঠাৎ করে উনি কেন এই সমস্ত কথাবার্তা। তারপরে এগুলি স্যার শুনে, মানে এগুলি শুনতে হয়, মানে এগুলি আপনারা কি করেন? আমি শুনি, আমি মোটামুটি আমি অ্যাক্সেসেবল। আমাকে অনেকে বলে স্যার এর আগে ফাইন্যান্স মিনিস্টারের কাছে আসাটা ইম্পসিবল ছিল, আসতেই পারতো না, লোকাল অফিসে আসতেন না, 4 বছর আসেনি, এর আগে যেটা ছিলেন এগুলো তো আসতেন। আমি শুনি, আমি বলে একটা দেখবো, মাঝে মাঝে আমি বলবো না, এটা মোটামুটি শুনি। কিন্তু যেটা বললাম যে ওই লোকগুলো আছে, সিস্টেমটা ওই রকম আছে। আরেকটা সবচেয়ে বেশি আমরা অনুভব করতে পারো, ল্যাক অফ প্রপার কোঅর্ডিনেশনটা। মানে কি, আপনি ধরেন বাংলাদেশ ব্যাংক একটা পলিসি নিতে, গভর্নর একটা পলিসি নিতে, নিচের লেভেলে অনেক আছে সে আগের স্টাইলেই চিন্তা ভাবনা করছে, ফাইল হয়তো আর 10 দিনের জায়গায় 20 দিন রেখে দিচ্ছে, এটা আমরা টের পাচ্ছি। অতএব সেটা মাঝে মাঝে আমি গভর্নরকে বলেছি, সে এখন বাইরে থেকে ছিল অনেকদিন, সে এতটা নুয়ান্স বুঝতে পারে না। এবং অন্য জায়গায় আমার মন্ত্রণালয় আমারটা একটু কম হয়, কারণ আমি অলওয়েজ ফলো আপ করি, অন্য জায়গায় অনেক ফাইল। আজকেও আমি একটা পারচেস কমিটির মিটিং, আমি তো চেয়ারম্যান, ওটার কথা রিপ্রেজেন্ট, আমি কাছে একটা ভালো একটা তথ্য দিল যে কতদিন লেগেছে এই সমস্ত প্রসেস করতে, টেন্ডার ডকুমেন্ট সাবমিট করতে, টেন্ডার ইসে করতে, বাধা দেওয়া নয়, হাতে দিয়ে 28 দিনে করবে, টেন্ডার ডকুমেন্ট আনতে সেটা রাখছে 2 মাস, টেন্ডার অ্যাপ্রাইজ করতে রাখছে 1 বছর।
সেটা 30 দিনে করার কথা। তারপরে এটা মন্ত্রণালয়ে গেছে, মন্ত্রণালয় থেকে সেটা আসবে পারচেজ কমিটিতে, সেখানে যেখানে 6-7 দিন লাগার কথা সেখানে লাগছে 2 মাস। তাই একটা মনে হয় যে এটা কি কয়েকটা মন্ত্রণালয়ের মধ্যে, এটা তো আমরা দীর্ঘসূত্রী। আগে তো এখন আমি বলেছি এগুলো করলে কিন্তু আমি কোনো প্রজেক্ট আমি কোনো পারচেজ কমিটিতে পাস করবো না। অর্থাৎ এগুলো তো চলছে এখনো একই। স্যার এইটাই সবচেয়ে বেশি হতাশার। অনেকে আমাকে বলে যে, বা আমাদের বলে যে আমরা কি এই সরকারের প্রতি একেবারেই ক্রিটিক্যাল না, অনেকে আবার বলে আমরা অনেক বেশি ক্রিটিক্যাল। কিন্তু আমরা মাঝে মাঝে হতাশ লাগে যে আপনারা এতগুলি ভালো লোক একসাথে, তারপরে এই জিনিসগুলি চলতেছে, এটা আপনাদের কাছে কেমন লাগে? মানে এটা আপনাদের কাছে একটা পানিশমেন্ট লাগে কিনা? না না, এটা তো আমাদের অনেক অ্যাডভাইজারে তো চায় না। ওয়াহিদুল মাহমুদ সাথে এডুকেশন ছিলেন, আমি মাঝে মাঝে বলি যে কি আর এত, মানে অনেক সময় মনে হয় যে কাজ করে যদি কিছু কোপারেশন পান, ফল্ট পান, তো একটা মনে হয় আর একটু করি। তা মোটামুটি কিন্তু খারাপ না, একেবারে যে পজিটিভ না। যেমন আমি বলি ইনফ্লেশন কমেছে, বাজারে মোটা চালের দাম বেড়েছে, এখন বড় বড় না সরু চালে, সরকারের চালের বাজারে সস্তে কিন্তু চালের দাম কমে। আমি ফুড অ্যাডভাইজারকে বললাম স্যার একটা মিনিকেটের দাম বাড়ছে, মনে হচ্ছে বাজার ধ্বংস হয়ে গেছে। তো এইরকম নেগেটিভ যদি আপনি ভাইব দেন তো এটা তো খারাপ লাগে। উনি বলে স্যার আমি এখন আমার কাছে 9 লক্ষ টন রিজার্ভে আছে, আপনি টাকা দাও, আমি নিয়ে আসছি। তারপরে একটা মিনিকেটটা মার্কেট প্রবলেম, কারণ মিনিকেটটা ওই 4-5 রকম চাল কেটে কেটে তারপর মিনিকেট করে ফাইন রাইজার, এটা বেড়েছে সবগুলো তখন আর বাজারে। আমি সেটা জানিতে বলি ভাই বাজেট আপনি 1000 টাকা নিয়ে যান, একটা দাম বাড়বে একটা দাম কমছে, আপনার 1000 টাকা করে টান পড়েছে কি করে না, তবে তো বলে এটা তো খারাপ কি বলে, তখন চুপ করে থাকে। না স্যার, খারাপ কি এইটার ক্ষেত্রে আমি মানে বাজারে ফুলকপি, টমেটো, কাঁচামরিচ, আলু, পেঁয়াজের দাম কম, আমরা মানে আমিও বাসা থেকে আমাদের বাংলাদেশে যেসব আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছেন তারা খুব খুশি, কিন্তু আমি তো দেখতেছি উৎপাদন খরচ পাইতেছে না তারা। আমি দেখতেছি যে কৃষকরা উৎপাদন খরচ পাইতেছে না। তারপর আবার আরেকটা খবর স্যার, এটা আপনার চোখে পড়ছে কিনা, যে অনেকে বলতেছে যে আপনি ইয়ার ব্যয় বেড়ে যেতে, কোল্ড স্টোরেজের ব্যয় বাইরে যাওয়াতে সবাই এটা এখন বাজারে দিয়ে দিচ্ছে, তাদের সংরক্ষণে ব্যয় বেড়ে যেতে। স্যার আপনি এটা কি হয়? না, এটা আমি তো লক্ষ্য করেছি, এটা এশিয়ার কাজ এগ্রিকালচার মিনিস্ট্রি। আমি কালকেও বলেছি যে কোল্ড স্টোরেজ যেটা আলুটা হয়েছে, কিন্তু এখন যদি আলুটা যদি স্টোর করার জন্য যথেষ্ট সুযোগ না, আগামীতে আলু করবে না, তখন আবার বিপদে পড়বো আমরা, তাই না? এখন বলেছি স্টোরেজটা এত ভাড়া, ওখানে একটা বিরাট একটা গ্রুপ আছে, আমি বলছি ইমিডিয়েট দেখেন অত্যধিক ভাড়া কেন নেয়, এটা লুক ইনটু দ্যাট। এখন হচ্ছে এত নিটিগ্রিটি ভেতরে আপনার ট্রেডাররা এত বেশি চালাক, মানে হয়তো বা আমাদের চেয়ে বেশি চালাক। আপনার এইগুলি নিয়ে আমি একটা উদাহরণ দিই আপনাকে, এই যে সয়াবিনটা